পারমাণবিক স্থাপনায় মার্কিন বাংকার বাস্টার বোমা নিক্ষেপের পরও চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। তেহরানে রেজিম চেঞ্জের ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চতুর্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ছুটছে ইরান। ক্লাস্টার বোমার ব্যবহার নিয়ে বিতর্ক। পোস্টার নিষিদ্ধ সহ কয়েকটি ইস্যুতে ইসির সাথে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর যুক্ত হচ্ছে প্রার্থিতা বাতিল ও জরিমানার নতুন বিধান। সব দলের সাথে আলোচনার দাবি। বিকল্প হিসেবে ওনারা প্রস্তাব করেছেন বিলবোর্ড, তারপর ব্যানার ইত্যাদি। এটা ঠিক আছে। প্রস্তাবনাগুলো চূড়ান্ত করবার আগে উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত বিনিময় করা। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় নেবার আগে হেনস্থা করেছে একদল মানুষ। আজ তোলা হতে পারে আদালতে। 16 ফুট মৃত খালে 72 ফুট ব্রিজ। কুমিল্লা এলজিইডি বিরুদ্ধে অর্থ অপচয়ের অভিযোগ। সংস্কারের অভাবে বেহাল লালমনিরহাটে দুরাকাটি বামনের বাসা সড়ক। টেলিকম খাতে আসছে বড় পরিবর্তন। খসড়া নীতিমালায় বহুস্তর বিশিষ্ট লাইসেন্সিং কাঠামো বিলুপ্তর ঘোষণা। চ্যালেঞ্জে পড়বে দেশীয় উদ্যোক্তারা। পাট দিয়ে 3 চাকার অভিনব গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্ভাবক। আধুনিক ফিচার সম্বলিত বাহনটি ঘন্টায় ছুটতে পারে 165 কিলোমিটার। আমি দেখি তৈরি করেছি আমেরিকান পোলারিং স্লিংশট, কিন্তু সক্ষমতা আমার দেশের, সম্পূর্ণ আমার নিজের দেশের কাঁচামাল দিয়ে করেছি। সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে দফায় দফায় মিসাইল ছড়েছে তেহরান। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। রোববার রাতে সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েল জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানায় তেল আবিব। নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের। জবাবে ইরানে জোরদার অভিযান চালিয়েছে ইসরায়েলও। তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা টার্গেট হয় মিসাইল লঞ্চার, স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডার সাইট। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইস্ফাহান, পারান্দ, মালার্দ, তাবরিজ সহ কয়েকটি শহরে। নাসফাহাবাদে একটি অ্যাম্বুলেন্সে ড্রোন হামলায় নিহত হয়েছে 3 জন। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী ইরানে চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 950 মানুষের মৃত্যু হয়েছে, আহত প্রায় 3500। যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায় এ তথ্য। রোববার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু সংস্থায় যুক্তরাষ্ট্রের হামলার 24 ঘন্টা না পেরোতেই এমন ঘোষণা তেহরানের। যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্তটি, জানিয়েছেন IRGC কমান্ডার ইসমাইল কোশারি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় সারা বিশ্বে। মোট 20% বা বিশ্বের 1/5 জ্বালানি তেলও পরিবহন করা হয় ইরান নিয়ন্ত্রিত নৌরুটটি দিয়ে, যা বন্ধ হয়ে গেলে মারাত্মক ধসের মুখে পড়বে বিশ্ব বাণিজ্য। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার দেশটিতে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ নিয়ে নতুন এক পোস্ট করেছেন ট্রাম্প। তার জনপ্রিয় স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর আদলে ব্যবহার করেছেন মেক ইরান গ্রেট অ্যাগেন উক্তি। তার মতে, ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারে, তবে ক্ষমতা বদল করাই দেশের জন্য ভালো। যদিও ভিন্ন কথা বলছে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন ইরানের ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ যুক্তরাষ্ট্রের লক্ষ্য। ইরানে মার্কিন অভিযানের পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার টুইট বার্তায় খামেনি বলেন, ইসরায়েল বিশাল বড় ভুল করেছে, এর পরিণতি খুব দ্রুত তেল আবিবকে ভোগ করতে হবে বলে দেন হুঁশিয়ারি।
পোস্টের সাথে একটি ছবিও জুড়ে দেন খামেনি। সেখানে একটি কঙ্কালের কপালে খোদাই করা আছে ইহুদিদের চিহ্ন স্টার অফ ডেভিড। কঙ্কালটির পিছনে থাকা শহরের সাথে মিল রয়েছে ইসরায়েলের, সেখানে হচ্ছে মিসাইল বৃষ্টি। ইসরায়েলের হামলায় চতুর্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ব্যবহার করেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম অত্যাধুনিক এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিডস স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম খোরামশার-4। মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নামানুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় 2022 সালে। অন্তত 2000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আনুমানিক 1500 কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি। ইরানের সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার শেকান। তেহরানের দাবি, কৌশলগতভাবে যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল সুনিপুণভাবে ফাঁকি দিতে পারে আয়রন ডোম, ডেভিড স্লিং এর মতো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটিকে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, শব্দের গতির চেয়ে আনুমানিক 15 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল খাইবার। প্রায় 4 দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আছে ইরান। এ সময়ের মধ্যে দেশটি কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করল তা নিয়ে চলছে চুলচেরা গবেষণা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুটছে ইরান। তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ আইডিএফের। দাবি, সম্প্রতি তেল আবিবে চালানো এক হামলায় ব্যবহার করা হয় শক্তিশালী মারণাস্ত্রটি। যদিও এমন অভিযোগের প্রেক্ষিতে কিছুই জানায়নি আইআরজিসি। 19 জুন রাতের নিস্তব্ধতা ভেঙে তেল আবিবে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। দফায় দফায় বিস্ফোরণে নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার একাধিক আবাসিক এলাকা। ইরান থেকে ছোড়া এসব মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি ছিল ক্লাস্টার ওয়ারহেডযুক্ত, এমন দাবি আইডিএফের। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক মারণাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। কখনো কখনো আঘাত হানে ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়ঙ্কর রূপে। মূলত ক্লাস্টার মিউনিশনযুক্ত ওয়ারহেডগুলো মাটি থেকে 7 কিংবা 8000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়, যেখান থেকে পরবর্তীতে ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। ক্লাস্টার বোমার সাবমিউনিশনগুলো দীর্ঘদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে। অজান্তে কেউ সংস্পর্শে চলে এলে বেড়ে যায় প্রাণহানির শঙ্কা, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসেবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমা সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100-রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তিসহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ধারণা করা হয় ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফাজার-3 ব্যালিস্টিক মিসাইল। অনিক রহমান, যমুনা নিউজ। অপারেশন মিডনাইট হ্যামার, যেভাবে নিঃশব্দে ইরানে ঢুকে ভয়াবহ তাণ্ডব চালালো মার্কিন বিমান বাহিনী। হামলার 24 ঘন্টা পর অভিযান নিয়ে চাঞ্চল্যকর একের পর এক তথ্য জানালো পেন্টাগন। 7টি B-2 বিমানের পাশাপাশি এতে অংশ নেয় 125টিরও বেশি আকাশযান, যেটিকে ইতিহাসে B-2 বোম্বার দিয়ে চালানো অন্যতম বড় অভিযান হিসেবেও আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। দাবি, 18 ঘন্টা টানা উড়ে নিঃশব্দে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়ে বিনা বাধায় ইরানি আকাশসীমা ত্যাগ করে মার্কিন বিমানবহর। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 2টা। ইরানের আকাশসীমায় এক ঝাঁক মার্কিন আকাশযান, যাদের লক্ষ্য নাতানজ, ফোর্দো এবং স্ফাহান পরমাণু কেন্দ্র। বহরে রয়েছে 7টি অত্যাধুনিক স্টেলথ B-2 বোম্বার প্লেন, যাদের নিরাপত্তা দিচ্ছে সামনে পেছনে থাকা 100টিরও বেশি আকাশযান।
মাঝ আকাশে রিফুয়েলের সুযোগ নিয়ে তেহরানের কাছাকাছি যাওয়ার পর ভাগ হয়ে যায় যুদ্ধযানগুলো। রাডার ফাঁকি দিয়ে পৌঁছে যায় নিজ নিজ গন্তব্যে। নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর পর ফেলা হয় একে একে 14টি বাংকার বাস্টার বোমা। অন্তত 2টি বোমা আঘাত হানে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে, বাকিগুলো ছুটে যায় অন্যান্য স্থাপনার দিকে। শুধু তাই নয়, 30,000 পাউন্ডের বোমাগুলো নিক্ষেপের পরও ইস্পাহান পরমাণু কেন্দ্র টার্গেট করে ডজন খানেক টমাহক মিসাইল ছোড়ে মার্কিন বাহিনী, যার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা হয় অভিযানের সফলতা। পেন্টাগনের দাবি, এত বড় অভিযান পরিচালনার পরও বহরটিকে শনাক্ত করতে পারেনি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চুপ ছিল তেহরানের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। ফলাফল, কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়াই ইরানের আকাশসীমা ত্যাগ করে মার্কিন আকাশযানগুলো। বিনা বাধায় ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে যুক্তরাষ্ট্র। মধ্যরাতে শুরু হওয়া অভিযানটি চলে সকাল পর্যন্ত। 1 বছর আগে থেকে যার মহড়া মিত্র ইসরায়েলের সাথে একত্রে সম্পন্ন করে মার্কিন সামরিক বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার বন্ধ সহ নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়া আচরণবিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি পোস্টারের পরিবর্তে বিলবোর্ডে ব্যবহারকে স্বাগত জানিয়েছে, কিন্তু জামায়াত, এনসিপি সহ অনেক দল পোস্টারের পক্ষে। নেতারা বলছেন এতে ছোট ও নতুন দলগুলো সমান সুযোগ হারাবে। তবে সব দলই নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ইসিকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। পোস্টারের মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান প্রার্থীরা, জানান দেয়া হয় প্রতীক আর প্রার্থিতার। প্রথম জাতীয় সংসদ থেকে সর্বশেষ নির্বাচনে পোস্টার ছিল প্রচারের বড় হাতিয়ার। তবে পরিবেশ ও দূষণ বিবেচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সনাতনী ধারা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি পরিবর্তনের উদ্যোগ। এ সংক্রান্ত খসড়ায় পোস্টারের পরিবর্তে প্রচারণা চালাতে ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। তবে এ নিয়ে ভিন্ন মত আছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর। এটাই ইতিবাচক। বিকল্প হিসাবে ওনারা প্রস্তাব করেছেন বিলবোর্ড, তারপর ব্যানার ইত্যাদি। এটা ঠিক আছে, পরিবেশের সাথে সহায়ক হবে এবং অনেক রকমের জটিলতা নিরসন হবে। ইলেকশনটাকে মানুষ সেভাবে উৎসবের মতো করে উপভোগ, তো সেটার একটা অলংকার হচ্ছে পোস্টার বিকল্প অন্য কোনো যদি আইটেম নিয়ে আসে, উপাদান নিয়ে আসে, সেটা আলোচনার ভিত্তিতে হলে আমাদের কোনো আপত্তি নেই। বিলবোর্ডের প্রচারণাটা একটু ব্যয় সাপেক্ষ। যাদের আর্থিকভাবে খুব বেশি সক্ষমতা, পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যারা আর্থিকভাবে লাভবান হয়েছে, তারা দেখছে যে এই সুবিধাটা বেশি ইউজ করতে পারবেন। কমিশনের প্রস্তাবিত খসড়ায় আচরণবিধি মানতে দলীয় অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। যুক্ত করা হয়েছে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান। তবে এর বাইরে রাজনৈতিক দলগুলোরও কিছু প্রস্তাব আছে। নির্বাচনী ব্যয় নির্বাহের ক্ষেত্রে সরকারই এটা ব্যয়ভার বহন করে, তাহলে এখানে আপনি বড় দল, ছোট দল যাই বলেন, এগুলোর পার্থক্য থাকছে না। আমরা যদি পোস্টার বন্ধ করে আরও অনেক কিছু ওপেন করে দিলাম, যেটা অনেক বেশি টাকার খরচ, তাহলে তো ন্যাচারালি টাকারই দৌরাত্ম্য বাড়বে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যয়ভার নির্বাচন কমিশন সবার জন্য সমভাবে গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত এই টাকার খেলা চলতে থাকবে। ধরেন জামালপুরে একটি দল আপনার বিধিনিষেধ অমান্য করে প্রচারণা করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিলেন না, তাহলে সেই আচরণ নিয়ে বিধিনিষেধ দিয়ে আসলে কোনো কিছুই হবে না। সর্বশেষ 2008 সালে আচরণবিধিতে পরিবর্তন এনেছিল ইসি। পরিবর্তিত পরিস্থিতিতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে যে কোনো সংশোধনী আনা উচিত বলে মনে করেন রাজনৈতিক দলগুলো। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে, নতুন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে আচরণবিধি প্রণয়ন করাটাও সঠিক আছে। স্টেক হোল্ডারদের সাথে যদি মত বিনিময় করে, এটা একটা জায়গায় আসা যাবে। প্রস্তাবনাগুলো চূড়ান্ত করবার আগে উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত বিনিময় করা, তাদের পরামর্শগুলো বিবেচনার মধ্যে নেওয়া। নির্বাচন কমিশন জানিয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের পর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে।
পুলিশ জানিয়েছে বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার শেরেবাংলা নগর থানায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলাটি করেছে বিএনপি। রোববার সন্ধ্যায় নুরুল হুদার উত্তরার বাসার মব সৃষ্টির চেষ্টা করে একদল লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নুরুল হুদার সাদা একটি টি শার্ট ও লুঙ্গি পরা। তাকে ঘিরে রয়েছেন একদল লোক। তারা নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করছে, ডিম ছুঁড়ে মারা এবং নানাভাবে তাকে হেনস্থা করাতেও দেখা যায় ভিডিওতে। এরপর তাকে পুলিশে দেওয়া যায়। KM নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন হয়, যা রাতের ভোট নামে কুখ্যাত। ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানায়, নিরাপত্তার জন্য সাবেক সিইসিকে আপাতত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। উত্তরা 5 নম্বর সেক্টরের যে হাউস নাম্বার 29 এবং রোড নাম্বার 1/A, সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাত 11:15টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি পুলিশ থেকে জানানো হয় মনিরুল মাওলার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মাওলা সহ 58 জনের বিরুদ্ধে গত বছরের 19 ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে একে বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসিন আরাফাত। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। রাজধানীর রামপুরা 230/132 কেভি গ্রিড সাবস্টেশনে সমস্যা হওয়ায় রাজধানীর গুলশান, বনানী, আফতাবনগর, বসুন্ধরা, পূর্বাচল সহ বেশ কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC জানায়, রোববার রাত 11:45 বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে তারা। পরে বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলো ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করে। এর আগে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো জানায়, রোববার রাত 9:41 থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধু ডেসকো নয়, DPDCর কিছু এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। এছাড়া কারওয়ান বাজার, ইস্কাটন, পান্থপথ, পূর্ব রাজাবাজার ও নিউ মার্কেট এলাকায়ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। কুমিল্লা LGED কর্তৃক 16 ফুট মৃত খালে 72 ফুট লম্বা ব্রিজ নির্মাণের সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। আদালতের স্থগিতাদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় নির্বাহী প্রকৌশলীকে নোটিশও দেওয়া হয়েছে এ বিষয়ে। এদিকে খাল পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ এখন চরমে। কুমিল্লার দাউদকান্দির এই দরজখোলা খালটি অনেকদিন ধরেই মৃতপ্রায়। খালের প্রস্থ মাত্র 16 ফুট। এর উপর নির্মাণ করা হচ্ছে 72 ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ। খালে পানি প্রবাহ না থাকলেও যার উচ্চতা প্রায় 14 ফুট। আর এই নির্মাণযজ্ঞে সরকারের ব্যয় হচ্ছে 2 কোটি টাকার মতো। অথচ ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে যে পরিমাণ জমি দরকার তাও অধিগ্রহণ করা নেই সরকারি হিসেবে। খাল পারাপারে নেই বিকল্প কোনো ব্যবস্থা। ব্রিজের এক পাশেও নেই পাকা সড়ক, ফলে চলাচল নেই ভারী যানবাহনের। স্থানীয়দের প্রশ্ন, যেখানে একটি কালভার্ট তৈরি করলেই সমস্যার সমাধান হতো, সেখানে কেন এত বড় ব্রিজ নির্মাণ? যত বড় খাল, এর চেয়ে 3 গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে। তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। এনে তো কোনো বিকল্প রাস্তা নাই যে আমরা ব্রিজের সাইডে দা কোনো দিক দিয়ে আমু যাবো। এটা রুগী নিলেও কষ্ট পায়, এটা মানুষ মরে গেলেও কষ্ট পায়, ফোলা হয় যাইতে না স্কুলও। সরকারি টাকা অপচয় রোধে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। পরে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেন আদালত। তবুও নির্মাণ কাজ চলমান থাকায় 24 এপ্রিল আদালত অবমাননার নোটিশ দেয়া হয় LGED নির্বাহী কর্মকর্তাকে। তবু থামানো যাচ্ছে না কাজ। দুর্নীতির পুরা একটা আখড়া ব্যবস্থা কইরাই এই ব্রিজ 16 ফিট খালের উপরে 2 কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে, এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে।
এদিকে এত ছোট খালে বিপুল ব্যয়ের ব্রিজ নির্মাণের দায় নিতেও নারাজ উপজেলা আর নির্বাহী প্রকৌশলী। মরা খালের উপর ব্রিজ করা হচ্ছে, এই বিষয়টা মূলত ডিপেন্ড করে আমাদের সদর দপ্তর থেকে ডিজাইন ইউনিট ব্রিজটি ডিজাইন করে এবং তার পূর্বে সয়েল টেস্ট এবং টপো সার্ভে করা হয়। বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অভিযোগ করে যে আমরা ওদের চ্যানেলকে নেরো করে ফেলি, রেস্ট্রিক্ট করে ফেলি। তার কারণ হচ্ছে কি যে ওনারা যেটা বলে, যেমন ওনাদের জন্য আমাদের ব্রিজ অনেক জায়গাতে অনেক বড় করতে হয়। ঘূর্ণিঝড় আম্পান প্রকল্পের আওতায় 2023 সালের 10 মে শুরু করা হয় ব্রিজের কাজ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। লালমনিরহাট জেলার দুরাকাটি থেকে বামুনের বাসা সড়ক যেন জনভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা সড়কে দৈনন্দিন চলাচল হয়ে উঠেছে কষ্টসাধ্য, কিন্তু জেলা গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতে নেওয়া হয়নি কার্যকরী পদক্ষেপ। লালমনিরহাট সদরের দুরাকাটি থেকে আদিতমারির বামনের বাসা পর্যন্ত 12 কিলোমিটারের এই সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। নিয়মিত এই পথে চলাচল করেন বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ। খানাখন্দ, পিচ উঠে যাওয়া আর বছরের পর বছর ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেল সহ নানা যানবাহন। আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ভাঙা, ডেলি দিনে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে, ঠ্যাং ভাঙে, মাথা ফাটে। ঠিক আছে, রাস্তা ঠিক করবে স্যার, ঠিক করে না। বড় বড় গাড়ি চলে এই রাস্তা, বড় বড় ট্রাক চলে, আর আমরা তো ছোট ভ্যানালার ঘর তো পাত্তাই পাই না। যে অবস্থা আমাগুলোর খালি অ্যাক্সিডেন্টই হয়। কত বিশৃঙ্খল অবস্থা, এইখানে রাস্তার কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো লোকেই দেখতেছে না। ভোট আসে আর কয় যে রাস্তা ঠিক করবো, এবার ভোট দেন। বারবার সংশ্লিষ্ট দপ্তরে কড়া নেড়েছেন স্থানীয় প্রতিনিধিরা। এলজিইডি জানিয়েছে সড়কটি আরটিইপি ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত, যার অনুমোদন মেলেনি এখনো। রাস্তাতে 100 মিটার 150 মিটার পর পর 1-1.5 হাত ফিট করে গর্ত হয়ে আছে। আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। এই বিষয় নিয়ে আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কয়েকটা আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়াটা কিন্তু শেষ, কিন্তু আমাদের আসলে বাস্তবায়ন সেটা আমরা দেখতেছি না। আগামী আমাদের অর্থ বছরে আমাদের মেরামত যে আমাদের স্কিম গ্রহণ করা হবে, কিছু অংশ আমরা একবারেই মেরামতে, যেহেতু ফান্ড কম, আমরা কিছু অংশ আমরা রিপেয়ারের জন্য নিব এই রাস্তাটা। বাকি অংশটা আমাদের আরটিআইপি প্রকল্পটা পাস হওয়া মাত্রই আমরা ওটা ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে প্রকল্পটি যেন দ্রুত অনুমোদন পায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। টেলিকম লাইসেন্সিং ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। খসড়া নীতিমালায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা বহুস্তর বিশিষ্ট লাইসেন্সিং কাঠামো বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। প্রযুক্তিবিদদের সংখ্যায় এতে দেশি উদ্যোক্তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। ব্যবসা চলে যাবে মোবাইল অপারেটরদের হাতে। বড় ধরনের সংস্কার আসছে টেলিকম নীতিমালায়। লাইসেন্সিং ব্যবস্থায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা 2025-এর খসড়ায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা বহুস্তর বিশিষ্ট লাইসেন্সিং কাঠামো বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। তবে উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের অভিমত, এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশি উদ্যোক্তারা বিলুপ্ত হবে। খসড়া নীতিমালায় বেশ কিছু ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে, যেগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে দেশীয় উদ্যোক্তাটা আগামী 6 থেকে 1 বছর টিকে থাকবে এবং মাল্টিনেশনাল যে কোম্পানিগুলি আছে, বিশেষ করে টেলিকম অপারেটররা, তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে বাংলাদেশে। সংস্কার প্রস্তাবনায় সরকার টেলিকম খাতে ইউনিফাইড লাইসেন্স স্কিমে যাচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, এ ধরনের উদ্যোগে নতুন কর্মসংস্থান তৈরির পথ বন্ধ করবে, পাশাপাশি স্থানীয় নতুন উদ্যোক্তাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এ ধরনের উদ্যোগকে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়ার পায়তারা বলে মনে করছেন তারা। যখন ইউনিফাইড লাইসেন্সিং নিয়ে আসবেন, তখন একটা নতুন সার্ভিস এই বড় বড় জায়ান্ট যারা এই দেশে কাজ করছে বা যারা আসতে চায়, তারা যত তাড়াতাড়ি রোল আউট করতে পারবে। আমাদের দেশের এই যে উদ্ভাবন নিয়ে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছেলেটা কাজ করতেছে বা আপনার ইসলামিক ইউনিভার্সিটির যে ছেলেটা কাজ করতেছে, তার পক্ষে এসে আসলে নতুন একটা সার্ভিস নিয়ে আসা গ্রামীণ ফোনের সাথে যুক্ত করে আসলে টোটালি অসম্ভব। তার মানে দেশীয় কোনো শিল্পই আসলে এই ইনফরমেশন টেকনোলজি সেক্টরে বিকশিত হবে না। অন্যান্য দেশের মতো সব ধরনের নেটওয়ার্ক কাঠামো স্থানীয় উদ্যোক্তাদের হাতে রাখার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। তাদের অভিমত, প্রস্তাবিত সংস্কার প্রস্তাবনা জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলবে। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কিংবা দেশীয় নেটওয়ার্ক
কোনো সময় ফরেন কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ পরবর্তী বিশ্বে যুদ্ধ হবে, তথ্য প্রযুক্তির যুদ্ধ, ডাটার যুদ্ধ হবে। তা সেই ক্ষেত্রে আমার লোকাল নেটওয়ার্ক, ডোমেস্টিক নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক দেশীয় উদ্যোক্তাদের হাতেই থাকা উচিত। সেবার মান বৃদ্ধির বিষয়টি সামনে রেখে প্রায় 1.5 যুগ ধরে চলে আসা স্তরভিত্তিক সেবায় স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা গুটিয়ে ফেলার প্রস্তাব করা হয়েছে। প্রযুক্তিবিদদের আশঙ্কা, খসড়া প্রস্তাবনায় সরকারের এ খাতের রাজস্ব আয়ে বড় ধরনের ধাক্কা লাগবে। রাজস্ব ক্ষেত্রে আমার ধারণা একটা বড় ধাক্কা খাবে সরকার, বিকজ এক সরকার হচ্ছে এখন ওটা তৈরি না। এই লেয়ার ছাড়া যখন আমি ইউনিফাইড লাইসেন্সিংয়ে যাব, তখন এই ধরনের অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে আমরা কীভাবে আপনাকে আটকাবো বা ধরবো, সেই ধরনের প্রয়োজনীয় লোকবল বা টেকনোলজি আসলে আমাদের এখনও গড়ে ওঠে নাই। সেটা ওঠার আগেই হঠাৎ করে গভর্নমেন্ট এই ইউনিফাইড লাইসেন্সিংয়ে চলে গেছে। সেবার মান বৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরির কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিটা একটা হেভি ইনভেস্টমেন্টের জায়গা, হেভি ক্যাপেক্সের জায়গা। এখানে যে কেউ চাইলেই এসে যে ব্যবসা করতে পারবে তা না। যে দুটো জায়গায় আমি দেখি যে এসএমই এমএসএমই যারা আছেন তাদেরকে যে আনতে পারবো, মাত্র দুটো জায়গা আছে এরকম। একটা হচ্ছে সফটওয়্যার বেসড ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম যারা তৈরি করেন, আরেকটা হচ্ছে আইএসপি। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের আগে বিদ্যমান লাইসেন্সিং ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিয়ে আরও গবেষণার তাগিদ দিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাট দিয়ে 3 চাকার অভিনব গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ এক উদ্ভাবক। আধুনিক সব ফিচার যুক্ত গাড়ির ঘন্টায় 165 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। সামরিক বাহিনীর মিনি ট্যাঙ্ক হিসেবেও গাড়িটি ব্যবহার সম্ভব বলে দাবি নির্মাতার। এটি তার 19তম উদ্ভাবন। চট্টগ্রামের সড়কে হঠাৎ দেখা মেলে অন্যরকম এই গাড়িটি। দেখতে অনেকটা পোলারিস স্লিংশট মোটরসাইকেলের মতো, তবে এটি আমেরিকায় নয়, তৈরি হয়েছে চট্টগ্রামের চকবাজারের একটি গ্যারেজে। গাড়িটির যিনি নির্মাতা, তার থলেতে নেই নামী কোনো প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এমনকি 5ম শ্রেণীর গণ্ডিও পার হতে পারেননি। তারপরও মাত্র 53 ঘন্টায় সোনালী আঁশ, পাটসহ পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী ব্যবহার করে গাড়িটি প্রস্তুত করেছেন বুলবুল আহমেদ নামের এই তরুণ। 445 কেজি ওজনের গাড়িটি ঘন্টায় 165 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। নির্মাতার দাবি, গতি আরও বাড়ানো সম্ভব। 300 সিসির ইঞ্জিন, উন্নত ব্রেকিং সিস্টেম, স্টিল রোড গিয়ারিং, লাইটিং সহ আছে আধুনিক সব ফিচার। গাড়ির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ অনুপ্রাণিত করে বুলবুলকে। না আমার কোনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, না আমার ক্লাস 5-এর উপর কোনো ডিগ্রি আছে। আমি দেখি তৈরি করেছি আমেরিকান পোলারিং স্লিংশট, কিন্তু সক্ষমতা আমার দেশের, সম্পূর্ণ আমার নিজের দেশের কাঁচামাল দিয়ে করেছি, সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। চালক সিটের পাশে এই সুইচগুলো বদলে দেবে গাড়ি সম্পর্কে আপনার প্রযুক্তিগত ধ্যান ধারণা। নির্মাতার দাবি, এই গাড়িটি সামরিক বাহিনীর মিনি ট্যাঙ্ক হিসেবে ব্যবহারও সম্ভব। সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ড্রোন, রকেট, মিসাইল, গ্রেনেড বিস্ফোরণ। সুযোগ রয়েছে জ্যামার বসানোরও, যা স্থলপথে এগিয়ে রাখবে বাংলাদেশকে। ড্রোনের জন্য জ্যামার ইউজ করতে পারবে, বা অ্যান্টি ড্রোন গান ইউজ করতে পারবে, ছোট গ্রেনেড ইউজ করতে পারবে যেটা দূর থেকে ছোড়ার জন্য, অথবা কি ছোট রকেট মিসাইলের জন্য, যেটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। এটি বুলবুলের 19তম উদ্ভাবন, তাই এর নামকরণ করা হয়েছে CG-019। এর আগে আরও 18টি বিশেষ যান নির্মাণ করেছেন তিনি, যা ব্যবহার করছেন প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম তথা বিশেষ চাহিদা সম্পন্নরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্ঘটনার পর সুচিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছে শিশু মিহান। বাবার সহায় সম্পদ শেষ, ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে বাবাও মৃত্যুশয্যায়। অর্থাভাবে বন্ধ হয়ে আছে বাবা ছেলের চিকিৎসা। সাতক্ষীরার আলিয়া মাদ্রাসার পাশে দাসপাড়ায় একটি পরিবারের এমন করুণ অবস্থা। সমবয়সী শিশুরা যখন খেলায় মগ্ন, তখন ঘরের কোণে কাঁদছে মিহান। আলিয়া মাদ্রাসার সামনে সড়কে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় মিহানকে। সুচিকিৎসা করাতে পারেনি পরিবার, এখন কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ। চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্পদ শেষ বলছেন মা। বাসে ধাক্কা মেরেছিল, সাহায্য করেন
আমি সুস্থ হয়ে খেলতে চাই। টাকা পয়সা হলে আমি একটু চিকিৎসা করতে পারি বাইরের দেশে নিয়ে। আমারও ইচ্ছা ছিল যে ও কোরআনের হাফেজ হবে। দেশবাসীর কাছে একটাই আমার দাবি, আবেদন, আমাদের জন্য একটু সাহায্য করুক। 2023 সালের 3 নভেম্বর দুর্ঘটনার পর ছেলের চিকিৎসা করাতে ধার দেনায় পড়ে দুশ্চিন্তাগ্রস্ত দিনমজুর বাবা সাত্তার গাজী স্ট্রোক করেন। এখন তিনিও মৃত্যুশয্যায়। ছেলে অ্যাক্সিডেন্ট করার পরেতে ওই চিন্তা ভাবনা করি, ঋণ বিনা জন্য চিন্তা ভাবনা করি ওই অসুস্থ হয়ে গেছে। একটি দুর্ঘটনা সুখ সমৃদ্ধ পরিবারকে কিভাবে নিঃশেষ করে দেয় তার উদাহরণ এই পরিবারটি। এক সময় সবই ছিল, এখন কিছুই নেই। এখন হাত পেতে চলছে পরিবারটি। সহযোগিতা ছাড়া চিকিৎসা সম্ভব নয় বলছেন প্রতিবেশীরা। মানুষজন 1 বছর 1.5 বছর ধরেই টানাটানি করতেছে, আর তো সেভাবে আসেও না, আর তার সংসার চালানো খুব দুরবস্থা হয়ে গেছে। এখন ওই ছোট্ট বাচ্চাটার যদি একটু অপারেশন করার সুবিধা করে দেয়। এর কাছ থেকে চাই চিন্তি নেই, এইভাবে খাচ্ছে তো অবস্থা ভালো না। যা কিছু ছিল জন্মজুরি দিত সব শেষ হয়ে গেছে। আন্তরিকভাবে যদি সবাই একটু সহযোগিতায় যদি হাত বাড়ায় দেয় তা ওনাদের খুব সুবিধা, কারণ এত বড় অসহায় ফ্যামিলি আর নেই। সুচিকিৎসা পেলে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলছেন চিকিৎসক। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষজ্ঞ একটা ডিপার্টমেন্ট রয়েছে স্পাইন সার্জারি, সুতরাং তাদের মাধ্যমে এটা চেষ্টা করলে বাচ্চাটাকে স্পাইনে যদি কোনো কম্প্রেশন থাকে বা কোনো কিছু থাকে এটা অবশ্যই ফিরে নিয়ে আসা সম্ভব। সরকারের বিভিন্ন মানবিক ফান্ডিং থাকে, সেখান থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং যাতে বাচ্চাটির উন্নত চিকিৎসা হয় সেজন্য উপজেলা প্রশাসন সবসময় এই পরিবেশে থাকবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মিষ্টি কাঁঠালে ভরপুর গাজীপুরের বাজার, চারদিকেও মিষ্টি ঘ্রাণ, জমে উঠেছে বেচাকেনাও। হাট বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল। ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। রপ্তানি হচ্ছে বিদেশেও। 12 মাসি কাঁঠাল উৎপাদন সহ সংরক্ষণের চেষ্টা করছে কৃষি বিভাগ। বইছে বাতাস, চারদিকে ছড়িয়ে পড়ছে পাকা কাঁঠালের সুবাস। উৎপাদন হয়েছে খাজা, গালা, দুর্সা সহ বিভিন্ন জাত। ভোর থেকেই বাগানীদের এমন ব্যস্ততা, বাজারে বিক্রির তোড়জোড়। গাজীপুরের কাঁঠালের খ্যাতি দেশ জুড়েই। 5 উপজেলার মধ্যে বেশি উৎপাদন হয় শ্রীপুরে। প্রতিদিন বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করছেন মালিকরা, তারপর ভ্যান, ঠেলাগাড়ি কিংবা পিকআপে করে নিয়ে যাচ্ছেন বাজারে। আজ থেকে কাঁঠাল পেরে জয়নাবাজার নিয়ে যায়, ওইটা আপনার গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটা বাজার। এবার 5 লাখ টাকার বাগান কিনছি, যদি বাজার যদি ভালো যায় ইনশাল্লাহ আশা করা যায় 1.5 লক্ষ টাকা এবারে পাওয়ার আশা আছে। কাঁঠালের বড় হাট শ্রীপুরের জৈনা বাজারে। এছাড়া উপজেলার নগর হাওলা, চকপাড়া, টেপির বাড়ি, ছাতির বাজার সহ বিভিন্ন স্থানেও বসেছে ছোট বড় হাট। সেখানে ভিড় জমাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা। জমজমাট বেচা কেনাও। রফতানি হচ্ছে বিদেশেও। একদিন বিভিন্ন ধরনের দাম যায়। আজকে আমের কাঁঠাল 20 টাকা কম, 26 টাকা কাঁঠাল 1700 টাকা বলছি, বুঝছেন? আর এই কাঁঠালটা 30 টাকা হলো বাড়া। 1500 টাকা দাম কম পায়া নাই। সৌদি আরব এবং দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদিকে আমরা সাপ্লাই মাল বিক্রি করি। মধুমাস জ্যৈষ্ঠের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত থাকে এমন চিত্র। এ সময়টায় কর্মসংস্থান সৃষ্টি হয় কয়েক হাজার শ্রমিকের। শ্রীপুরের কাঁঠাল তো আসলে চাহিদা বেশি, দামও বেশি, মিষ্টিও বেশি সবার চেয়ে। আমাদের জয়নাবাজারের কাঁঠাল সারা বাংলাদেশের লাগে বিখ্যাত এবং খাওয়া সুস্বাদু। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এই জেলার কাঁঠাল। তবে গড়ে ওঠেনি বাজার ব্যবস্থাপনা, নেই সংরক্ষণের ব্যবস্থাও। তাই এসবের পাশাপাশি সারা বছর রফতানির জন্য 12 মাসি কাঁঠাল উৎপাদনের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। জেলা মার্কেটিং বিভাগ গবেষণা, আমরা কিন্তু কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের উপর কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এ বিষয়ে অনেক উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। 12 মাসি কাঁঠাল আমরা নতুন বাগান সৃজন হচ্ছে। তো কাঁঠালের রোগবালাই দমন বা অন্যান্য পরিচর্যা নেওয়া আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্যমতে জেলায় ৯,১২৫ হেক্টর কাঁঠালের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ মেট্রিক টন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।